এক সময় রাজ্যের প্রশাসনিক যে ভবন সেই রাইটার্স বিল্ডিং সাল 1777 রাইটার্স বিল্ডিং এর কাজ শুরু হয়। দেখতে দেখতে তিনটি বছর কিন্তু কাজ হয়েছিল এবং তারপর তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ব্রিটিশ সরকার এই রাইটার্স বিল্ডিং এ তারা গোটা দেশ গোটা রাজ্যকে তারা চালিয়েছেন। তারপর স্বাধীনতার পর কংগ্রেস সরকার, তারপর বাম সরকার, এবং 2011-এ রাজ্যের পরিবর্তনের পর 2011-এ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাইটার্স বিল্ডিং এ আসা এবং 2013-তে তিনি এই রাইটার্স বিল্ডিং ছেড়ে গঙ্গার ওপারে চলে যান। দেখতে দেখতে প্রায় 11টা বছর কেটে গেছে। রাইটার্স বিল্ডিং এর কাজ কিন্তু খুব দ্রুত গতিতে হচ্ছে, কিন্তু আজ রাইটার্স বিল্ডিং এ এসে বারবার ইতিহাসকে একবার উল্টে দেখার ইচ্ছা হচ্ছে বইকি। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী, যিনি রাইটার্স বিল্ডিং এর উত্থান, রাইটার্স বিল্ডিং এ আসা, খবরের তাগিদে আজকে তার কাছেই শুনবো রাইটার্স এর কথা। জয়ন্তদা, 11টা বছর কেটে গেছে। 11টা বছর কেটে গেছে। 2013 সালে 4 অক্টোবর প্রশাসনিক ভবন উঠে গেল নবান্নতে। তার আগে পর্যন্ত 1947-এর পর রাইটার্সের নানান রূপান্তর হয়েছে এবং 1947-এর পর রাইটার্স কিন্তু আজকের এই চেহারা নিয়েছে। রাইটার্স বিল্ডিংয়ে আমরা দেখেছি বিভিন্ন ধরনের মুখ্যমন্ত্রীকে, যেমন ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন স্বাধীনতার পরে, তারপর বিধানচন্দ্র রায়, তারপর প্রফুল্লচন্দ্র সেন, তারপর অজয় মুখোপাধ্যায়ের পর জ্যোতি বসুকে আমরা দেখেছি এইখানে মুখ্যমন্ত্রী হিসেবে। কার্যত জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী আমল থেকে আমার রাইটার্সে আসা যাওয়া শুরু হয় এবং রাইটার্সে একটা চমৎকার প্রেস কর্নার ছিল, যে প্রেস কর্নারে সাংবাদিকরা থাকতেন। পরবর্তীকালে সেই প্রেস কর্নার তুলে দেওয়া হয়, প্রেস কর্নার অন্যত্র নিয়ে যাওয়া হয় এবং এই রাইটার্স বিল্ডিংয়ে বহু প্রতিষ্ঠা সাংবাদিককে দেখেছি, তারা দিনের পর দিন রাইটার্স বিল্ডিংয়ে কাজ করতেন। প্রশাসনিক ভবন ছিল, মন্ত্রীদের দপ্তর ছিল। এই রাইটার্স বিল্ডিং কিন্তু আবার নতুন করে কলরব হচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানা যাচ্ছে যে তিনি নাকি আবার এই রাইটার্স বিল্ডিংয়ে ফিরে আসছেন। সত্যি মিথ্যে জানি না, রাহুল, এ ব্যাপারে কোনো পুষ্টি আছে রাহুল? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি ফিরে আসছেন? তার কারণ জয়ন্তদা, আমি জানিয়ে রাখতে চাইবো যে ইতিমধ্যেই পূর্ত দপ্তরের আধিকারিকরা এবং বিল্ডিং বিভাগের আধিকারিক মুখ্য সচিবের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে এই রাইটার্স বিল্ডিং এ এবং ইতিমধ্যেই ঘষা মাজার কাজ বলুন, মেরামতির কাজ বলুন, খুব দ্রুত গতিতে হচ্ছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2011-এ জেতার পর 2013-এ যখন তিনি গঙ্গার এপার থেকে ওপারে চলে যান, তিনি বলেছিলেন যে 6 মাস পরে আবার ফিরে আসবো। কিন্তু এটা খুব সত্যি যে এতদিনের একটা হেরিটেজ বিল্ডিং এর কাজ 6 মাসে শেষ করা সম্ভব নয়। দেখতে দেখতে 11টা বছর হয়ে গেছে। প্রশ্ন এখানেই, মমতা বন্দ্যোপাধ্যায় কি ফিরছেন? সম্ভবত ফিরতেও পারেন, রাজ্য রাজনীতিতে কিছুই বলা যায় না জয়ন্তদা। একদমই তাই, কারণ আমাদের কাছে খবর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ফেরার একটা সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। এই রাইটার্স বিল্ডিংয়ে এই মহাকরণ থেকেই সমস্ত প্রশাসনিক কাজকর্ম হবে এবং মহাকরণেই মন্ত্রীরা বসবেন, সমস্ত দপ্তরের আধিকারিকরা বসবেন, সব কিছু মিলে আবার মহাকরণ কল্লোলিনী হয়ে উঠবে, এমনটাই আশা করা যেতে পারে। সব থেকে বড় কথা, এই মহাকরণ 2013 সালে 4 অক্টোবর স্থানান্তরিত হয়ে যায় নবান্নতে এবং নবান্নতে স্থানান্তরিত হয়ে যাওয়ার পর এই মহাকরণ কিন্তু রীতিমতো পরিবর্তিত হয়েছে। মহাকরণের কাজ চলেছে দিন রাত, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে। মহাকরণে কিন্তু এখনও সেই নিরাপত্তা রয়েছে। আমরা যখন আজকে মহাকরণে ঢুকতে গেলাম তখন প্রোটেক্টেড প্লেস বলে একটি জায়গায় আমাদের ঢুকতে দেওয়া হলো না। সেই লিফটটিকে দেখতে পেলাম, যে লিফট দিয়ে মুখ্যমন্ত্রীরা ওঠানামা করতেন এবং সাংবাদিকরা কখনো কখনো ওঠানামা করতেন। এখানে এখন নিথর শুনশান অবস্থা, কিন্তু একটা সময় ছিল এই রাইটার্স বিল্ডিং কলকাকলিতে পূর্ণ হয়ে থাকতো। রাইটার্স বিল্ডিংয়ে মন্ত্রীরা থাকতেন। গুরুত্বপূর্ণ বহু সিদ্ধান্ত এই রাইটার্স বিল্ডিং থেকে হয়েছে। জ্যোতি বসুর আমলে হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে হয়েছে, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছে এই রাইটার্স বিল্ডিং থেকে সিদ্ধান্ত। সেই রাইটার্স বিল্ডিং আবার ফিরে আসছে সেই জায়গাতে, অর্থাৎ রাইটার্স বিল্ডিং ফিরছে রাইটার্স বিল্ডিংয়ে। জুনিয়র রাইটারদের যারা ছিলেন, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জুনিয়র ক্লার্ক, তাদের কাজের জন্য এই রাইটার্স বিল্ডিংটি রাখা হয়েছিল এবং রাইটার্স বিল্ডিং 3টি তলায়। লালদিঘি পুরোটা চত্বর জুড়েই রাইটার্স বিল্ডিং রয়েছে। মোট 5,50,000 স্কোয়ার ফুট এই এলাকাটি, এবং এই এলাকাটি অত্যন্ত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। লাল ব্রিকে মোড়া এই রাইটার্স বিল্ডিং। আমরা জানি এই লাল ব্রিক সচরাচর দেখতে পাওয়া যায়, যার জন্য রাইটার্স বিল্ডিংকে বড় লালবাড়ি বলা হয়, ছোটো লালবাড়ি বলা হয় কর্পোরেশনকে। আমরা দেখতে পাচ্ছি রাইটার্সের সেই ছবি। রাইটার্স বিল্ডিং কিন্তু হেরিটেজ বিল্ডিংয়ের তকমা ইতিমধ্যেই পেয়েছে। 1877 সালে, যেমনটা রাহুল বললো একটু আগেই, স্যার টমাস লিয়ন তিনি এই নকশাটি করেন এবং নকশাটি করার পর 3 বছর লেগে যায় রাইটার্স বিল্ডিং সমাধা করতে। নইলে করণিকরা আগে বসতেন জিপিওর পাশে একটি জায়গাতে, সেখান থেকে তারা চলে আসেন জুনিয়র রাইটাররা এবং তারা আসার পর তাদের রাইটার বলা হতো, কারণ তারা দলিল দস্তাবেজ লিখতেন, সেই কারণে রাইটার বলা হতো। সেই থেকে এই বিল্ডিংয়ের নামকরণ হয় রাইটার্স বিল্ডিং। এই রাইটার্স বিল্ডিংয়ে আবার ফিরে আসছে
ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আবার ফিরে আসছেন এই রাইটার্স বিল্ডিংয়ে, এমনটাই খবর রয়েছে। যদিও শেষ পর্যন্ত সেই খবরের পুষ্টি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যায় না। তবে নবান্ন থেকে বেশ কিছু দপ্তর যে রাইটার্সে ফিরছে তার প্রমাণ কর্মকাণ্ডের তৎপরতা আমরা দেখলাম। সেই ছবি যে রাইটার্স বিল্ডিংয়ের পিছন দিকটাতে কিভাবে কাজ হচ্ছে, ভেতরের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক, এরপর বৈঠক হবে এবং তারপর রাইটার্স বিল্ডিং পূর্ণ চেহারা নেবে, পুরনো অবস্থায় ফিরে আসবে। রাহুল, এই কথা বলতে আমরা বলতেই পারি। একদম 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 যে কথা জয়ন্ত দা বলছেন যে ইতিমধ্যে দ্রুত কাজ হচ্ছে এবং সব থেকে বড় কথা এই রাইটার্স বিল্ডিং এর সম্ভবত 11টি ব্লক ছিল, সেই 11টি ব্লকও কিন্তু ধীরে ধীরে 4টি ব্লক সম্ভবত ভেঙে ফেলা হয়েছে। জয়ন্ত দা, একটা বিষয় জানতে চাইবো, হেরিটেজ বিল্ডিং ভেঙে ফেলার কাজ এটাও মনে হয় খুব দ্রুত গতিতে করা সম্ভব নয়। না, খুব দ্রুতগতিতে করা সম্ভব না, তার কারণ হেরিটেজ বিল্ডিং এর একটা নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুনের জন্য অনুমতি নিতে হয়, সেই অনুমতি নিয়ে ভাঙতে হয়। 11টি ব্লক ছিল, তার মধ্যে 4টি ব্লক সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। এর মধ্যে প্রেস কর্নারটিও পড়েছে দুর্ভাগ্যবশত। এবং ভিআইপিদের বসার জায়গা, মুখ্যমন্ত্রীর বসার জায়গাও আলাদাভাবে চিহ্নিত হচ্ছে। নিরাপত্তা বেষ্টনী আবার সেই রকম পুরনো মাপে ফিরে আসবে। নবান্নতে নিরাপত্তা বেষ্টনীতে অনেক আধুনিকতার ছোঁয়া আমরা দেখতে পেয়েছি। রাইটার্স থেকে সেই আধুনিকতার ছোঁয়া দেখতে পাওয়া যাবে। রাইটার্স কিন্তু প্রাচীনত্বর মোড়কে ইতিহাসের একটা স্মারক হিসেবে এই বিল্ডিংটি রয়েছে। এই রাইটার্স বিল্ডিংয়ে কিন্তু আমরা দেখতে পাবো নতুনত্বের ছোঁয়া। আমরা আশা করি নতুন এবং পুরনোর মেলবন্ধনে নতুন রাইটার্স বিল্ডিং তৈরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে অধিষ্ঠান করবেন। আমরা অনুমান করতে পারি রাইটার্স বিল্ডিং আবার পূর্ণ মর্যাদায় ফিরে আসবে। একদমই তাই, রাইটার্স বিল্ডিং আবার পুরনো মর্যাদায় ফিরবে, তবে আধুনিকতার ছোঁয়া থাকবে কিনা সেটা অবশ্যই সময় বলবে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট সাংবাদিক এবং যিনি দীর্ঘদিন খবরের খিদের জন্য এই রাইটার্স বিল্ডিং এর প্রেস কনফারেন্সে এসেছেন। তিনি মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি রাইটার্স বিল্ডিং এ তিনি দেখেছেন। আজকে তার কথায় আমরা ইতিহাসকে খানিকটা ছোঁয়ার চেষ্টা করলাম, তবে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরছেন কিনা গঙ্গার ওপার থেকে এপারে তা অবশ্যই রাহুল, একটা কথা বলে রাখি যে এই রাইটার্স বিল্ডিং এর থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎপাটিত করা হয়েছিল, চুলের মুঠি ধরে তাকে বের করে দেওয়া হয়েছিল রাস্তা থেকে। সেই যে ফেলানি বসাক নামে একজন মূকবধির মেয়েকে নিয়ে তিনি আন্দোলন করেছিলেন। জ্যোতি বসু সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন তার স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সময় গৌতম মোহন চক্রবর্তী বলা হয়ে থাকে, সেই সময়কার পুলিশ কমিশনার, পরবর্তী সেই সময় ডেপুটি কমিশনার ছিলেন, তিনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎপাটিত করেছিলেন। কিন্তু সেই জেদ, সেই একটা তিতিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়িয়ে বেরিয়েছে এবং তিনি সেই রাইটার্সের মসনদে বসেছিলেন। আর ঠিক কথা। আর এই কথার সূত্র ধরে সম্ভবত 1993 সালে 21শে জুলাই রাইটার্স অভিযান ছিল, নো ভোটার কার্ড নো ভোট, এই রাইটার্সে। অর্থাৎ এই রাইটার্সকে কেন্দ্র করে অনেক ঘটনার সাক্ষী থেকেছে এই রাজ্য। আমি একটা জিনিস কোনোদিনই ভুলবো না, সেটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন 2011 সালে জিতলেন সেদিন এই রাইটার্স বিল্ডিং জনপ্লাবনে প্লাবিত হয়ে গিয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় অপারেটিভ অলিন্দ থেকে হাত নেড়েছিলেন। সেই দৃশ্য ভুলবো না, যেমন ভুলবো না জ্যোতি বসুর একটি বৈঠকের পর সভার দৃশ্য। সেই সভাতে সমস্ত মানুষ এই রাইটার্সের সামনে সমবেত হয়েছিলেন, জ্যোতি বসু সেখানে বক্তৃতা দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অলিন্দে দাঁড়িয়ে সেদিন হাত মেরেছিলেন অনেকটা জ্যোতি বসুর ভঙ্গিমাতেই, অর্থাৎ তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। তেমনটাই হয়েছিল 2011 সালে। বেশ, 2011 পর আজকের 2024 যখন এই প্রতিবেদন চলছে, তখন প্রতিবেদন দেখছেন, তখন গোটা দেশ জুড়ে 18তম লোকসভা নির্বাচনও চলছে। সুতরাং নির্বাচনের পর আবার 2026 রয়েছে বিধানসভা নির্বাচন। তার ঠিক আগে আগে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরছেন কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অবশ্যই নজর থাকবে। অনেক অনেক ধন্যবাদ জয়ন্তদাকে, অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা এরকম নানা ধরনের খবরের জন্য নজর রাখুন বাংলার পালস টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।